আজকের গল্প লিও টলস্টয়ের ৩.৫ হাত জমি। বড় বোন ব্যবসায়ীর স্ত্রী, থাকে শহরে। ছোট বোন কৃষকের স্ত্রী, গ্রামে থাকে। বড় বোন এসেছে ছোট বোনের গ্রামের বাড়িতে বেড়াতে। চা খেতে খেতে দুই বোন গল্প করছিল। বড় বোন বলছিল শহরে থাকার সুযোগ সুবিধার কথা, বেশ বাড়িয়ে বলা, যাকে বলে গল্প দেয়া। ছোট বোনও গ্রামে থাকার ভালো দিকগুলোর কথা বলে। ছোট বোনের স্বামী পাখন সব শুনছিল। সে বলল, কথা ঠিক, ছোটবেলা থেকে মাটির কোলে পড়ে আছি, তাই বলে তেমন কোনো অভাব নেই। অভাব কেবল একটি, আমার জমি খুব কম। জমি যদি পাই তাহলে কাউকে পরোয়া করব না, স্বয়ং শয়তানকেও না। শয়তান শুনে বেশ খুশি হলো। ভাবলো একে নিয়ে মজার একটা খেলা খেলবে। আগে অনেক জমি দেবে, তারপর কেড়ে নেবে। পাখমের বাড়ির কাছে একজন মহিলা বাস করতেন। তিনি ছিলেন ২৪০ একর জমির মালিক। ভালো মানুষ তিনি। প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্কও ভালো। অবসরপ্রাপ্ত একজন সৈনিককে জমিদারির ওভারসিয়ার নিযুক্ত করলেন তিনি। ওভারসিয়ার লোকটি ভালো নয়। নানা ছলছুতোয় কৃষকদের জরিমানা করে সে। কারো গরু, ঘোড়া, বাছুর জমি জিরোতে ঢুকলেই সে জরিমানা করে, অত্যাচার করে। এরই মধ্যে শোনা গেল জমিদার মহিলা তার সব জমি বিক্রি করে দেবেন, আর ওভারসিয়ার কিনে নেবে তার সম্পত্তি। কৃষকরা খুব দুশ্চিন্তা করে গেল। শেষে সবাই মিলে বেশি দামে জমি কেনার প্রস্তাব দেয় মহিলাকে। মহিলা রাজি হলো, কিন্তু শয়তানের ইন্ধনে তারা একত্রিত হতে পারছিল না। তাই যার যার মতো জমি কেনার সিদ্ধান্ত হয়। পাখমের ১০০ রুবেল আগেই ছিল। তারপর একটি গাধার বাচ্চা ও অর্ধেক মৌমাছি বিক্রি করলো সে। ছেলেকেও পাঠিয়ে দিল চাকরিতে। এভাবে বাকি অর্ধেক টাকা জোগাড় হলো। সব টাকা জুটিয়ে সে ৩০ একর জমি ও ছোট একটি বাগান ক্রয় করলো। বেশ, পাখম হয়ে গেল জমির মালিক। তারপর নতুন জমিতে বীজ বুনলো, ফসল ফললো প্রচুর। ১ বছরই সে মহিলার সমস্ত টাকা শোধ করে দিল। এখন সে পুরো জমির মালিক। গভীর যত্ন আর মায়া দিয়ে সে ফসল ফলাতো। ঘোড়ায় চড়ে চড়ে সে জমি জমা দেখতে গিয়ে আনন্দে অভিভূত হয়। তার জমির ঘাসগুলো, ফুলগুলো সবই যেন আলাদা। মন তার আনন্দে ভরে ওঠে। একজন চাষি পাখমের বাড়ি আসে। পাখম তাকে থাকতে দেয়, খেতে দেয়। সে জানায় ভলগার ওপার থেকে সে এসেছে। সে আরো বলে সেখানে নতুন একটি পত্তনি হয়েছে। গ্রামে পঞ্চায়েতের নাম লেখালেই ১০০ একর জমি পাওয়া যায়। আর সে কি জমি, সোনার টুকরো। লোকটি আরো বলে একজন গরিব চাষি এলো, কাজ করার দুখানা হাত ছাড়া কিছুই ছিল না তার। এবার সে ১০০ একর জমিতে শুধু গমেই ফলিয়েছে। গত বছর শুধু গম বেচে সে আর্ন করেছে ৫,০০০ রুবেল। শুনে পাখম উত্তেজিত হয়ে উঠল। তার বর্তমান সহায় সম্পত্তি নিয়ে সে আর সন্তুষ্ট থাকতে পারল না। সুতরাং গরম পড়তেই সে বেরিয়ে পড়ল। ভলগা নদীতে স্টিমারে চড়ে পৌঁছল সামারা। সেখান থেকে প্রায় ২৭৪ মাইল পায়ে হেঁটে পৌঁছল গন্তব্যে। গিয়ে দেখল যেটি সে শুনেছে সবই ঠিক। অতি অল্প দামে উর্বর জমি কেনা যায়। অবিশ্বাস্য হলেও সত্য, প্রতি একরের দাম মাত্র ১.৫ রুবেল। পাখম বাড়িতে ফিরে জমি জিরাত বিক্রি করে দেয়। বসন্তের শুরুতে সেই স্ত্রী পুত্র নিয়ে সেই নতুন দেশে পাড়ি জমায়। নতুন দেশে এসে পাখম এ সমাজের সদস্য হয়, আর সদস্য হওয়াতেই সে লাভ করে ১০০ একর জমি। গোচারণ ভূমি তো আছেই। এখানে জীবনযাপন আগের চেয়ে ১০ গুণ ভালো। পাখম নতুন নতুন জমি কেনে, ফসল বনে, লাভ হয় প্রচুর। একবার তো ১,০০০ একর জমি মাত্র ১,৫০০ রুবেলে কিনে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু এ সময় একজন মহাজন বাড়িতে এসে ওঠে। সে জানায় অনেক দূরের বাস্কিরদের দেশ থেকে সে এসেছে। সেখানে জমির দাম খুবই সস্তা। ১,০০০ রুবেল দিয়ে সে ১০,০০০ একর জমি কিনেছে। পাখমকে জমির দলিলটিও দেখালো। লোকটি আরো জানায় যে মানুষগুলো একেবারে ভেড়ার মতো সরল। আপনি অনায়াসে যে কোনো জিনিস তাদের কাছ থেকে বাগিয়ে নিতে পারেন। সুতরাং পাখম কেন ১,৫০০ রুবেল দিয়ে ১,০০০ জমি কিনবে? ওই রুবেল দিয়ে সে তো একজন জমিদারই বনে যেতে পারে। একজন মজুর সঙ্গে নিয়ে বাস্কিরদের দেশে যাওয়ার জন্য যাত্রা করলো পাখম। সঙ্গে নিল কিছু উপহার। প্রায় ৩৩২ মাইল পথ হেঁটে গেল তারা। তারপর ৭ দিনের দিন বাস্কিরদের তাঁবুতে গিয়ে হাজির হলো। মহাজন যেমন বলেছিল সব ঠিক সেরকমই। খোলা প্রান্তরের নদীটির তীরে এরা বাস করে। ঘরবাড়ি নেই, আছে চামড়ার ছাউনি দিয়ে দেয়া গাড়ি। এরই মধ্যে তাদের বসবাস। এরা জমি চাষ করে না, ফসল ফলায় না। জমিতে চড়ে বেড়ায় ঘোড়া, গরু, মহিষ।
ঘোড়ার দুধ এদের প্রিয় খাদ্য। ভেড়ার মাংসও খায়। দুধ থেকে তৈরি কুসিম তাদের পানীয়। এরা সহজ সরল, দয়ালু এবং হাসি খুশি। পাখনকে দেখেই তারা গাড়ি থেকে নেমে অভ্যর্থনা জানালো, আদর আপ্যায়ন করলো। পাখনও তাদের উপহার দিল। বিনিময়ে তারা জানতে চাইল যে পাখন কি চায়। তারা জানালো পাখন জমি কিনতে চায়। শুনে তারা অতিথির প্রতি খুবই সন্তুষ্ট হলো। তারা বলল, আপনি যত জমি চান তত জমি আমরা বিক্রয় করতে রাজি। এ সময় তাদের নেতা স্ট্রসিনা এসে সবকিছু শুনলেন। তিনি জানালেন পাখন যত খুশি জমি ক্রয় করতে পারে। জমির দাম দিন প্রতি 100 রুবল। দিন প্রতি ব্যাপারটা পাখন বুঝে উঠতে পারল না। নেতা জানালেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে যতটা জমি ঘুরে আসতে পারবে ততটুকু জমির মূল্য। পাখন শুয়েছিল পাখির পালকের বিছানায়, খুব আরামদায়ক, কিন্তু তবু তার ঘুম হয়নি। অনেক জমির মালিক হতে যাচ্ছে সে। 20,000 একর তো বটেই। চিন্তায় উত্তেজনায় সারা রাত সে ঘুমোতে পারল না। কিন্তু ভোরের দিকে সে ঘুমিয়ে পড়ল। একটা স্বপ্নও দেখল। বাইরে যেন কার হাসির শব্দ। স্বপ্নেই সে বেরিয়ে দেখল স্ট্রসিনা। একটু এগিয়েই দেখল লোকটি স্ট্রসিনা নয়, সেই মহাজন। এই লোকটি তাকে এখানে আসতে বলেছিল, কিন্তু জিজ্ঞাসা করতেই লোকটি যেন বদলে গেল। এখন সে ভলগার ভাটি থেকে আসা সেই চাষি। সবশেষে পাখন দেখল এ হচ্ছে একটি শয়তান। মাথায় শিং, পায়ে খুর। বিকট শব্দ করে সে হাসছে। অদূরে একটি লোক পড়ে আছে, তার মুখ কাগজের মতো সাদা। লোকটির দিকে তাকিয়ে পাখন দেখল লোকটি সে নিজে। তার দম যেন আটকে গেল। সঙ্গে সঙ্গে ভেঙে গেল ঘুম। চারদিকে ফর্সা হয়ে গেছে। এখনই সূর্য উঠবে। তাকেও জমি দখলের দৌড় শুরু করতে হবে। শিকার নামে একটি গোল পাহাড়। এই পাহাড়ের উপরে স্ট্রসিনা তার টুপি রাখলো। টুপির মধ্যে পাখমের 100 রুবেল। এখান থেকেই তার যাত্রা শুরু। পাখন দেখল সবই উর্বর জমি, সোনার টুকরো। অনেক চিন্তা করে সে সূর্যোদয়ের দিকে যাত্রা করলো। আস্তেও নয়, খুব জোরেও নয়। 1166 গজ যাবার পর সে একটু থামলো, একটি খুঁটি পুঁতল। এখন সে লম্বা লম্বা পা ফেলে চলতে থাকলো। থেমে আরেকটি খুঁটি পুঁতে দিল। সূর্যের দিকে তাকালো একবার। গোল পাহাড়টার উপর আলো পড়েছে। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপরেও আলো পড়েছে। হিসাব করে দেখলো প্রায় 3.5 মাইল পথ হাঁটা হয়েছে। আরো 3.5 মাইল হেঁটে সে বাঁদিকে মোড় নেবে। শরীর তার গরম হয়ে উঠেছে। কোট খুলে ফেললো, জুতো। হাঁটতে তার খুব ভালো লাগছিল। তাই ভালো ভালো জমি দেখে বাঁক মোড় নিতে লাগলো। গোল পাহাড়টা এখন আর দেখা যায় না। পাখন ভাবলো মোড়টা বেশ বড় হয়েছে নিশ্চয়ই। তার শরীর থেকে ঘাম ঝরছে। সে ক্লান্ত বোধ করছে। সে খানিকটা পানি খেলো। একটি খুঁটিও পোতা হলো। পথে বড় বড় ঘাস, ভ্যাপসা গরম। তার ভিতর দিয়ে সে ছুটতে লাগলো। সে সামান্য রুটি খেলো, দাঁড়িয়ে সামান্য জিরিয়েও নিল। মাটিতে সে বসলো না, কারণ বসলে শুতে ইচ্ছে হবে আর শুলে ঘুমিয়ে পড়বে সে। রুটি খাওয়ার পর হাঁটতে সুবিধা হলো, কিন্তু সামান্য পরেই তার শরীর ভেঙে পড়তে চাইছে। কিন্তু শরীরকে আশকারা দিলে চলে না, কেননা সামান্য কষ্টেই তার অনেক লাভ। 6.5 মাইল পথ সে পেরিয়েছে। তারপরও কিছু উর্বর জমি ছেড়ে আসতে পারেনি। কি করে ছাড়ে? চমৎকার কৃষি হবে এই জমিগুলোতে। গোল পাহাড় থেকে 10 মাইল পথ দূরে এসেছে সে। আর পশ্চিম আকাশে সূর্য অনেকটা হেলে গিয়েছে। অথচ সে ফিরতে পেরেছে 1 মাইলের চেয়ে সামান্য বেশি। এখন আর কোনো বাঁক নিচ্ছে না। সোজাসুজি হেঁটেও সেজন্য এগুতে পারছে না। জুতা সে খুলে ফেলেছিল অনেক আগেই। এখন খালি পা কেটে ছিঁড়ে গিয়েছে। হাঁটতে তার খুবই কষ্ট হচ্ছে। শরীর কাঁপছে, পা কাঁপছে। একটু বিশ্রামের বদলে সে সবকিছু দিয়ে দিতে পারে, কিন্তু বিশ্রাম করলে তো চলবে না। তাই কে যেন চাবুক মেরে মেরে তাকে হটিয়ে নিয়ে যাচ্ছে। কত পথ বাকি, অথচ সে মৃত প্রায়। এত পথ সে পেরিয়ে এসেছে, কি করে তা ফিরে যাবে? কিন্তু ফিরতে তাকে হবেই। সব অর্থ, সব পরিশ্রম বৃথা যেতে পারে না। পা ফেটে রক্ত ঝরছে। তবুও সে দৌড়চ্ছে। তবুও যেন এগুতে পারছে না। কোট, জুতা, ফ্লাক্স, টুপি সব ছুঁড়ে ফেলে দিল। তবুও দৌড়তে তার দারুণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরকে যেন হাঁপড় টানছে। হৃৎপিণ্ডের ভিতরে মারছে হাতুড়ি। পা দুটি দেহের ভার সইছে না, ভেঙে পড়ছে। জমির কথা সে ভুলে গেল। নিজেকে বাঁচানোই এখন তার একমাত্র চিন্তা। সূর্য এখন অস্ত যাওয়ার পথে। গোল পাহাড়ের লোকগুলো তাকে ডাকছে, চিৎকার করে তাকে উৎসাহ দিচ্ছে। সে শিয়ালের চামড়ার টুপিটি মাটিতে পড়ে থাকতে দেখলো।
তার ভিতরে টাকা। তার পাশেই দাঁড়িয়ে স্টার্সিনা। তার স্বপ্নের কথা মনে হলো। তবুও সে পৌঁছতে চায়। নিজেকে সে খুন করেছে, তবুও দৌড় বন্ধ করল না। সূর্য যখন অস্ত গেল তখন সে পাহাড় ছুঁয়েছে। একটা মুমূর্ষু জন্তুর মতো সে পাহাড় ডিঙে টুপিটা স্পর্শ করল। স্পর্শ করতে করতে সে নিচে পড়ে গেল। স্টার্সিনা চিৎকার করে উঠল, হায় যুবক, অনেক জমি তুমি পেলে বটে। পাখমের মজুর ছুটে গেল তার কাছে, তাকে টেনে তুলতে চেষ্টা করল। তখন তার মুখ দিয়ে রক্তের ধারা বইছে। পাখম মারা গেল। স্টার্সিনা হাসতে লাগলো। শেষে 3.5 হাত জমির মধ্যে পাখমের সমাধি হলো।